চলো আমরা আর্টিকেল আজকে 15 পড়ব এবং খুব ভালো করে বোঝো, প্রচুর ABCD আছে 15-র মধ্যে। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস। প্রহিবিশন মানে নিষেধ বা বারণ, অফ ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে বাছবিচার, বৈষম্য। Article 15 provides that the state shall not discriminate against any citizen on grounds only on RRCSP. আমি এটাকে ছোট করে বলছি, প্রত্যেকবার আলাদা করে বলবো না। রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, এটাকে আমি RRCSP করে বলবো। রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, RRCSP বললে পুরোটা বুঝে যাবে। ওকে, অর্থাৎ আর্টিকেল 15 বলছে যে স্টেট কোনো সিটিজেনের বিরুদ্ধে বা কোনো সিটিজেনের জন্যে কেবলমাত্র RRCSP গ্রাউন্ডে ডিসক্রিমিনেট করতে পারে না, ঠিক আছে, ভেদাভেদ বা বাছবিচার করতে পারে না। দ্য টু ক্রুশিয়াল ওয়ার্ডস ইন দিস প্রভিশন আর, ওই যে প্রভিশনটা তার মধ্যে দুটো ক্রুশিয়াল ওয়ার্ডস, দুটো খুব উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে। এক হচ্ছে ডিসক্রিমিনেশন অ্যান্ড অনলি, ঠিক আছে। এই ডিসক্রিমিনেশন এবং অনলি ইনভাইটেড কমা, মানে ওই লাইনটার মধ্যে এই দুটো বিশেষভাবে আলোচনার যোগ্য। কেমন? দ্য ওয়ার্ড ডিসক্রিমিনেশন মিনস টু মেক অ্যান অ্যাডভার্স ডিস্টিংশন উইথ রিগার্ড টু অর টু ডিস্টিংগুইশ আনফেভারেবলি ফ্রম আদার্স। ডিসক্রিমিনেশন শব্দটার মানে ব্যাখ্যা করা হয়েছে। ডিসক্রিমিনেশন মানে, দ্য ওয়ার্ড ডিসক্রিমিনেশন মিনস টু মেক অ্যান অ্যাডভার্স ডিস্টিংশন, কাউকে চিহ্নিত করা বিশেষভাবে। অ্যাডভার্স মানে ক্ষতিকর, অসুবিধাজনক, ঠিক আছে, মানে কাউকে আলাদা করে অসুবিধা দেওয়া হবে এরকমভাবে চিহ্নিত করাই হচ্ছে ডিসক্রিমিনেশন। এক কথায় কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ করা, সোজা বাংলায় কারোর উপরে বলো বৈষম্যমূলক আচরণ করা, হ্যাঁ, কারোর উপর যেন বিভেদ না করা হয়। দ্য ইউজ, পরের লাইন, দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড অনলি connotes that discrimination on the ground is on other ground is not prohibited. অর্থাৎ আর্টিকেল 15-এ বলা হচ্ছে যে স্টেট কোনো সিটিজেনের বিরুদ্ধে বা কোনো সিটিজেনের এগেনস্টে বা কোনো সিটিজেনের জন্যে RRCSP অর্থাৎ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থের কারণে কারোর বিরুদ্ধে কখনো ভেদ বিচার বা বাছবিচার বা ভেদাভেদ করবে না। কিন্তু এই কারণগুলো RRCSPর বাইরে কোনো কারণে যদি ভেদ বিচার করে তাহলে কোনো অসুবিধা নেই। নেক্সট, দ্য সেকেন্ড প্রভিশন অফ আর্টিকেল 15 says that no citizen shall be subjected to any disability, liability, restriction or condition on grounds only on RRCSP with regard to access to shops, public restaurant, hotel and places of public entertainment. B, the use of well, tanks, bathing huts, road and place of public resort maintained wholly or partly by state funds or dedicated to the use of general public. আর সেকশন আর্টিকেল 15-র যে সেকেন্ড সেকশন বা সেকেন্ড প্রভিশন, তার দ্বিতীয় পার্ট এইটা বলছে যে কোনো লোকের বিরুদ্ধে, দেখো, নো সিটিজেন শ্যাল বি সাবজেক্টেড টু এনি ডিসেবিলিটি, লায়াবিলিটি, রেস্ট্রিকশন অর কন্ডিশনস। কোনো মানুষের জন্য তুমি কখনোই কোনো ডিসেবিলিটি রাখতে পারো না, রেস্ট্রিকশন রাখতে পারো না, কোনো শর্ত রাখতে পারো না, কোনো বাধ্যবাধকতা রাখতে পারো না। কিসের ক্ষেত্রে? কোনো সে যদি দোকানে যেতে চায়, কোনো পাবলিক রেস্টুরেন্টে যদি খেতে চায়, কোনো হোটেলে যেতে চায়, কোনো পাবলিক এন্টারটেনমেন্ট মানে সিনেমা হলে সিনেমা দেখতে যায়, মেলাতে মেলা দেখতে যায়, পাবলিক এন্টারটেনমেন্টের ক্ষেত্রে তুমি কোনো মানুষকে আলাদা করে বলতে পারো না যে তোমার কেবল RRCSPর কারণে, মানে তোমার রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অ্যান্ড রিলিজিয়ান, যে তুমি এই ধর্মের লোক তাই তুমি এগুলো করতে পারো না, তোমার এখানটায় জন্ম হয়েছে তাই তুমি এগুলো করতে পারো না, বলা যাবে না। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড বি, আর কোথায় কোথায় করা যাবে না? দ্য ইউজ অফ ওয়েলস, ট্যাঙ্কস, বাথিং ঘাটস অর্থাৎ কুয়ো ব্যবহারের ক্ষেত্রে, ট্যাঙ্কের জল ব্যবহারের ক্ষেত্রে, বাথিং ঘাট মানে শ্মশানে যাওয়ার ক্ষেত্রে,
Okay, roads and places of public resort maintained wholly or partially by state fund or dedicated to use for general public. কোনো জায়গা যা স্টেটের ফান্ড দিয়ে, স্টেটের টাকা দিয়ে তৈরি হয়েছে, অথবা স্টেটের টাকায় সরাসরি না তৈরি হলেও তার থেকে সাহায্য পায়, বা মানুষের কাজের জন্য স্টেট তৈরি করে দিয়েছে, সেরকম জায়গায় তুমি কাউকে বারণ করতে পারো না। তার মানে ভেবে দেখো, এত সাধারণ সাধারণ জিনিসও আমাদের কনস্টিটিউশনে ঢোকাতে হয়েছে। তার কারণ আমাদের দেশ কত বেশি মানুষের ভেদাভেদ এবং বাছবিচার করত, সেই জন্যেই এত ছোট ছোট নিয়মগুলো কনস্টিটিউশনে ঢুকে গেছে। আর তাই আমাদের কনস্টিটিউশন অন্যান্য কনস্টিটিউশনের তুলনায় সাইজে অনেক বড় হয়ে গেছে। ক্লিয়ার? চলো, there are 4 exceptions to this general rule of non-discrimination. Okay? দেখো, this provision prohibits discrimination both by state and private individual, while the former provision prohibits discrimination only by the state. অর্থাৎ দুটো যে প্রভিশন রয়েছে, প্রথম প্যারাতে যেটা বলা হয়েছে RRCSPর ওপরে বা RRCSPর জন্য কোনো মানুষকে ভেদাভেদ করতে পারে না, এইটা বলা হয়েছে রাষ্ট্রের ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে। স্টেট কাকে বলে মনে আছে? নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা একটা রাজ্য বা একটা জেলা, গভর্নমেন্টের সাথে যুক্ত প্রত্যেকটা সংস্থাই স্টেট। সুতরাং কোনো স্টেট এই কারণে কোনো মানুষের জন্যে এই ভেদ বিচার করতে পারে না। আর সেকেন্ড প্রভিশনগুলো কি? যে কোনো দোকানে যেতে পারবে না, পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবে না, শ্মশানে যেতে পারবে না, ঠিক আছে? এইগুলো কেবল স্টেটের জন্যে অ্যাপ্লাই হচ্ছে তা না, এগুলো ইন্ডিভিজুয়ালের জন্যেও অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ স্টেট বা কোনো স্টেট এজেন্সি যদি এইগুলো করে, অর্থাৎ আর্টিকেল 15 লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে কোর্টে যাওয়া যেতে পারে। এমনকি কোনো মানুষ, ধরা যাক রাহুল স্বরাজকে বলে দিল যে তুমি টয়লেটে যেতে পারবে না বা তুমি ওখান থেকে জল নিতে পারবে না, তাহলে রাহুলের বিরুদ্ধেও কিন্তু কোর্টে যাওয়া যেতে পারে। অর্থাৎ সেকেন্ড প্রভিশনটা স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিকের জন্যও অ্যাপ্লিকেবল বা ইন্ডিভিজুয়ালের জন্যও অ্যাপ্লিকেবল। এটুকু ক্লিয়ার হয়েছে? চলো, এক্সেপশন আছে, 4টে এক্সেপশন আছে। কিসের এক্সেপশন? এই যে পারবে না বাছবিচারের এক্সেপশন। নাম্বার 1, দ্য স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। অর্থাৎ মহিলা, নারী এবং বাচ্চাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা সে করতে পারে। যদিও বলছে ভেদাভেদ করা যাবে না, কিন্তু এদের উন্নতিকল্পে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে, যে শুধু মেয়েদের জন্য লেডিস কম্পার্টমেন্ট, যেমন এক্সাম্পল। ঠিক আছে, চলো। ফর এক্সাম্পল, রিজার্ভেশন অফ সিটস ফর ওমেন ইন লোকাল বডিজ অর প্রভিশন অফ ফ্রি এডুকেশন ফর চিলড্রেন। লোকাল বডি মানে আমাদের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে? 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, এগুলোকে লোকাল রিপ্রেজেন্টেশন বলা হচ্ছে বা লোকাল বডি। এখানটায় মেয়েদের জন্য একটা রিজার্ভেশন করে দেওয়া যেতে পারে যে এত % কেবল মেয়েরাই থাকবে বা মেয়েরাই অংশগ্রহণ করবে, অথবা ফ্রি এডুকেশান, বাচ্চাদের জন্য যে ফ্রি এডুকেশান, ঠিক আছে? তার মধ্যে দিয়ে কিন্তু এইটা অর্থাৎ আর্টিকেল 15-এর এক্সেপশন হয়ে যায়। 2 নাম্বার বা বি, দ্য স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ সিটিজেন অর ফর দ্য শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব। অর্থাৎ স্টেট কোনো স্পেশাল প্রভিশন নিতে পারে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসের কোনো মানুষ বা নাগরিকদের জন্যে বা নাগরিকদের উন্নতির জন্যে স্টেট কোনো বিশেষ ব্যবস্থা নিতে পারে। বা যেমন ধরা যাক SC ST রিজার্ভেশন এডুকেশনাল ব্যবস্থায়, ওদের যে রিজার্ভেশন, এগুলো তার উদাহরণ, যে আলাদা করে ব্যবস্থা করলো। এটা বাছবিচার হয়তো স্টেট করছে, কিন্তু দেখো কিছু মঙ্গলের জন্যে, পজিটিভ কারণে, ঠিক কি না? 3rd, the state is empowered to make any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for SCs or STs regarding their admission to educational institution, including private educational institution, whether aided or unaided by the state, except the minority educational institution. আগের যেটা পড়লাম আমরা বি, সেটা সিতে একই, যে কোনো ব্যাকওয়ার্ড কমিউনিটি বা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য
বা সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য স্টেট ব্যবস্থা নিতে পারে। বিসির তফাৎ এইটুকুই যে বিতে বলছে যেমন এডুকেশনের ব্যবস্থায় এসসি এসটিদের ছাড় আছে, সিতে একই কথা বলছে, শুধু প্রাইভেট ইনস্টিটিউশনেও এটা করা যেতে পারে। ওকে, এরকম নয় যে কেবল সরকারি স্কুল বা সরকারি কলেজেই এই ছাড়টা বা এই রিজার্ভেশনটা থাকবে। গভর্নমেন্ট যদি চায় তাহলে প্রাইভেট স্কুল কলেজগুলোতেও এই রিজার্ভেশন করতে পারে, যে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড হয়ে রয়েছে তার ডেভেলপমেন্টের জন্যে। কেবলমাত্র ধর্মীয় সংস্থায় বা এডুকেশনাল ইনস্টিটিউটে করা এটা যাবে না। ক্লিয়ার? ডি, the state is empowered to make any special provision for the advancement of any economically weaker sections of citizen, অর্থাৎ আর্থিকভাবে যারা দরিদ্র বা দুর্বল তাদের উন্নতির জন্যে বা তাদের অগ্রগতির জন্যে স্টেট কোনো বিশেষ ব্যবস্থা নিতে পারে। The state is allowed to make a provision for reservation up to 10% of seats of such section in admission to educational institution including private educational institution, অর্থাৎ আগের মতোই প্রাইভেট ইনস্টিটিউশনকে নিয়ে গভর্নমেন্টের ইনস্টিটিউশনগুলোতে তো বটেই স্টেট 10% অবধি সিট রিজার্ভেশন করতে পারে। কাদের জন্যে? ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য। নট নেসেসারিলি তাদেরকে কোনো এসসি বা এসটি বা স্পেশাল কোনো কমিউনিটি হতে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল যে কোনো ক্যাটাগরির যে কোনো ক্লাসের মানুষের জন্যে স্টেট 10% অবধি রিজার্ভেশনের ব্যবস্থা করতে পারে যে কোনো সংস্থায় বা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন এক্সেপ্ট মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন। ওকে, দিস রিজার্ভেশন অফ আপ টু 10% উড বি ইন অ্যাডিশন টু দ্য এক্সিস্টিং রিজার্ভেশন, অর্থাৎ যে রিজার্ভেশনের স্ট্রাকচার কোনো একটা জায়গায় হয়ে রয়েছে বা এক্সিস্টিং এখনও অবধি যতগুলো এসসিদের এসটিদের যেমন রিজার্ভেশন হয়ে রয়েছে তার ওপরে 10%, তার ওপরে 10%, মানে ধরা যাক এখনও অবধি 30% রিজার্ভেশন হয়ে রয়েছে, 100টা ছেলের মধ্যে 30টা ছেলে এসসি এসটি এইভাবে ঢুকবে, আরও 10% অর্থাৎ মোট 40% রিজার্ভেশন করা যেতে পারে ওই 10% ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য নিয়ে। ক্লিয়ার? For this purpose, the economically weaker section would be notified by the state from time to time on the basis of family income and other indicators of economic disadvantage, অর্থাৎ বাড়ির ইনকাম কত বা তারা কোন কোন অসুবিধার মধ্যে রয়েছে এটার উপর ভিত্তি করে স্টেট গভর্নমেন্ট একটা নোটিফিকেশান করবে এই সেকশন বা এই ক্লাস এই ফ্যামিলি এই লোক এই ইন্ডিভিজুয়াল উইকার সেকশনের মধ্যে পড়ে, সেই নোটিফাইড উইকার সেকশনকেই 10% রিজার্ভেশন দেওয়া হবে। ক্লিয়ার? রিজার্ভেশন ফর ওবিসিজ ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, দ্য অ্যাবাভ এক্সেপশন সি, সিতে কি আছে? সিতে রয়েছে যে এসসি এসটিদের স্পেশাল হবে, ঠিক আছে, এমনকি প্রাইভেট ইনস্টিটিউশনেও এসসি এসটিদের রিজার্ভেশন থাকবে, এমনকি প্রাইভেট ইনস্টিটিউশনেও। সেইটাকে নিয়ে চর্চা হচ্ছে যে 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা ঢোকানো হয়েছে। তোমাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করেছিল যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন হয়, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা হয় কেন? তার প্রশ্নের উত্তরটা এইটা যে যখন কোনো একটা স্টেট বা কোনো গভর্নমেন্ট মনে করছে যে একটা বিশেষ ধরনের ব্যবস্থা বা বিশেষ ধরনের সুযোগ তৈরি করে দিতে হবে, ঠিক আছে, তো সেটার উপর সে আইন করলো, সেটা একটা অ্যাক্ট তৈরি হলো, একটা লিগাল অ্যাক্ট তৈরি হলো। এখন সেই অ্যাক্টটা পরের সরকার এসে ডিসমিস করে দিতে পারে, ভয়েড ডিক্লেয়ার করে দিতে পারে, ঠিক তো? তখন অ্যাক্টটাকে ওই জন্য কী করা হলো, অ্যাক্টটাকে লিগাল অ্যাক্ট থেকে ওর স্ট্যাটাসটাকে তুলে কনস্টিটিউশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, যেটা কনস্টিটিউশনাল অ্যাক্ট। ওর একটা কনস্টিটিউশনাল ব্যাকআপ রয়েছে যেটা সহজে চেঞ্জ করা যায় না, সহজে পরিবর্তন করা যায় না। সেই জন্য কনস্টিটিউশনটার মধ্যেই চেঞ্জ করে এইটাকে ওর মধ্যে তুলে দেয়া, ওর সামর্থ্য, ওর প্রেস্টিজ, ওর ক্ষমতা, ওর যোগ্যতাকে বাড়িয়ে দেয়া কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়ে থাকে। চলো, ইন অর্ডার টু গিভ এফেক্ট টু দ্য প্রভিশন, এই প্রভিশনটাকে লাগু করতে দ্য সেন্টার ইনঅ্যাক্টেড দ্য সেন্ট্রাল এডুকেশন ইনস্টিটিউশন রিজার্ভেশন ইন অ্যাডমিশন অ্যাক্ট 2006, একটা অ্যাক্ট চালু হয়ে গেছে এটার জন্য,
providing a quota of 27% for candidates belonging to other backward classes in all central higher education institutions including the IIT and IIM. অর্থাৎ 27% অব দি রিজার্ভেশন দেওয়া হবে ওবিসিদেরকে, এমনকি আইআইটি আইআইএম এর মতন প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলোতেও। ক্লিয়ার? In April 2008, the Supreme Court upheld the validity of both the Amendment Act and OBC Quota Act. তাহলে সুপ্রিম কোর্ট কি করছে? সুপ্রিম কোর্ট যে এক দুটো পার্লামেন্ট বানালো, পার্লামেন্ট কোন এক দুটো বানালো? একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 93 2006, আর একটা ওইটাকে এফেক্ট দেওয়ার জন্যে 2008 আর একটা ওবিসি কোটা অ্যাক্ট বানালো। ঠিক আছে? একটার নাম কি? সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশন রিজার্ভেশন ইন অ্যাডমিশন অ্যাক্ট 2006। দুটোই সুপ্রিম কোর্ট চেক করলো এবং 2008 ইন এপ্রিল 2008 দ্য সুপ্রিম কোর্ট আফেল্ড দ্য ভ্যালিডিটি অফ বোথ। সুপ্রিম কোর্ট চেক করবে না প্রত্যেকটা অ্যাক্ট যে ঠিক হলো না ভুল হলো, ওটা তো ওর কাজ, ভ্যালিডিটি চেক করা। দুটোকেই বললো যে না ঠিক আছে, দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড দ্য ওবিসি কোটা অ্যাক্ট, বাট the court directed the central government to exclude the creamy layer or advanced section among the OBCs while implementing the law. ওবিসিদের জন্য যখন ল বানাবে 27% রিজার্ভেশন দেবে, এমনকি আইআইটি আইআইএম এর মতন ইনস্টিটিউশনেও, তখন সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে, তোমাদের তৈরি করা যে দুটো অ্যাক্ট, একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর একটা রিজার্ভেশন অ্যাক্ট, দুটোই আমি মেনে নিচ্ছি, বাট তুমি কিন্তু ক্রিমি লেয়ারটাকে বাদ দাও। ওবিসির মধ্যে কিছুটা ক্রিমি লেয়ার আছে। ক্রিমি লেয়ারটা কি? যারা ওবিসি বিলং করে কিন্তু খুব সাকসেসফুল হয়ে গেছে। আমরা ক্রিমি লেয়ার কি সেটা পড়বো, যে প্রচুর ওবিসি আছে এরকম যারা খুব বড় লোক, খুব সফল, একদম সমাজের ওপরের স্তরে রয়েছে, তাদেরকেও রিজার্ভেশন দিও না। হ্যাঁ, আদার ব্যাকওয়ার্ড ক্লাসগুলোকে তুমি রিজার্ভেশন দাও, কিন্তু যারা অনেক অলরেডি সাকসেস অ্যাচিভ করে ফেলেছে, যারা অনেক সরকারি বড় বড় পোস্টে পৌঁছে গেছে, যারা ইকোনমিক্যালি সোশ্যালি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, তাদেরকে ছেড়ে দাও। দিস ইজ ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার সম্বন্ধে আমরা আরও ডিটেলে পড়ব। চলো দেখো, দ্য চিলড্রেন অফ দ্য ফলোয়িং ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পিপিল বিলং টু ক্রিমি লেয়ার। বিভিন্ন ক্যাটাগরির বাচ্চারা ক্রিমি লেয়ারের মধ্যে কারা পড়বে? ওবিসিদের মধ্যে। অ্যান্ড দাস উইল নট গেট দ্য কোটা বেনিফিট, এবং কোটা পাবে না সুযোগ, তাদের একটা বিবরণ দেওয়া হয়েছে। ওকে, নাম্বার 1, persons holding constitutional posts like president, vice president, judges of SC and HC, অর্থাৎ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, সিইসি, সিএজি, ঠিক আছে, ইলেকশন কমিশন, অডিটর চিফ, ক্যাগ আর কি, ঠিক আছে, অডিটর জেনারেল অ্যান্ড সো অন। অর্থাৎ এই বড় বড় পোস্টগুলো, ধরা যাক আজকের আমাদের মুর্মু ম্যাডাম প্রেসিডেন্ট, সে যদি তার বাচ্চাকে বলে যে আমি এর জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা চাইছি, তার বাচ্চা ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে। ক্লিয়ার? এরা ক্রিমি লেয়ারের মধ্যে পড়বে। এখানে 27% রিজার্ভেশন চালু হয়েছে। 2 নাম্বার, গ্রুপ এ ক্লাস 1 অ্যান্ড গ্রুপ বি ক্লাস 2 অফিসার্স অফ দ্য অল ইন্ডিয়া সেন্ট্রাল অ্যান্ড স্টেট সার্ভিস অ্যান্ড এমপ্লয়িজ হোল্ডিং ইকুইভ্যালেন্ট পোস্ট in PSU, banks, insurance organization, universities, etc. and also in private employment. অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ক্লাস 1 বা গ্রুপ এ অফিসার আছে, ক্লাস 2 গ্রুপ বি অফিসার আছে, বা স্টেটে সার্ভিস করে বা প্রাইভেটে সার্ভিস করে বা PSU, ব্যাংক, ইন্স্যুরেন্স অর্গানাইজেশনে সমমানে চাকরি করে যারা, তাদের বাচ্চারা ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে যাচ্ছে, হবে না। 3 নাম্বার, persons who are in the rank of colonel and above in the army and equivalent post in the navy and air force and the paramilitary force, ঠিক আছে, প্যারামিলিটারি ফোর্স মানে সিআরপিএফ, ঠিক আছে, সিআইএসএফ এরা, এবং আর্মি, নেভি, এয়ার ফোর্স, এতে কলোনেল এবং তার ওপরের র্যাঙ্ক যারা আছে তাদের ছেলেমেয়েরা ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছে, অর্থাৎ রিজার্ভেশন পাবে না। 4th, প্রফেশনালস লাইক ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, আর্টিস্ট, অথর্স, কনসালট্যান্টস অ্যান্ড সো অন, এই লোকগুলো ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে, পাবে না। 5, পারসনস এনগেজড ইন ট্রেড, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাদের ব্যবসা রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, তারা ক্রিমি লেয়ারের মধ্যে ঢুকবে না।
6 নম্বর, পিপল হোল্ডিং এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাবাভ এ সার্টেন লিমিট অ্যান্ড ভ্যাকান্ট ল্যান্ড অর বিল্ডিং ইন আরবান এরিয়া। একটা নির্দিষ্ট মানের যার এগ্রিকালচারাল জমি, চাষ করা জমি আছে, আর কিছুটা ফাঁকা জমি আছে, তাদের ছেলেমেয়েরা পারসনস হ্যাভিং গ্রস অ্যানুয়াল ইনকাম অফ মোর দ্যান 8 লাখ অর পজেসিং ওয়েলথ অ্যাবাভ দ্য এক্সামশন লিমিট। ওকে, 8 লাখের উপরে ইনকাম হয়ে গেলে সে পাবে না। 1993-তে ক্রিমিলেয়ার সিলিং ছিল 1 লাখ, 2004-এ এটা 2.5 লাখ, 2008-এ এটা 4.5 লাখ, 2013-তে এটা 6 লাখ, আর 2017-তে এটা 8 লাখ করে দেওয়া হয়েছে। ওকে, রিজার্ভেশন অফ ইডব্লিউএস ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। হোয়াট ইজ ইডব্লিউএস? ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস ছোটো করে বলছে। ওকে, দ্য অ্যাবাভ এক্সেপশন ডি। তাহলে ডিতে আমরা কি পড়েছিলাম যে 10% ইকোনমিক্যালি উইকার সেকশনদের রিজার্ভেশন দেওয়া হবে, এবং তাদের কি স্টেট গভর্নমেন্ট বা গভর্নমেন্ট নোটিফাই করবে কিসের ভিত্তিতে, তাদের বাড়ির ইনকাম আর কি কি অসুবিধার মধ্যে তারা রয়েছে। এবারে সেই বিষয়ে একটা কথা হচ্ছে, সেই বিষয়ে কথাটা কি হচ্ছে সেটা এমনি এমনি ওটা কনস্টিটিউশনের ভেতরে ঢুকে গেছে। কিন্তু তুমি ভাবো, যখন কনস্টিটিউশন লিখেছিল ড্রাফটিং কমিটি, সে কি এরকমভাবে লিখেছিল এত কিছু? সব লেখেনি, সে শুধু রিজার্ভেশনের কথা লিখেছিল যে ব্যাকওয়ার্ড ক্লাস বা কারোর যদি প্রয়োজন হয় স্টেট রিজার্ভেশন দিতে পারে। সুতরাং আর্টিকেল যে 15 অর্থাৎ যে ডিসক্রিমিনেশান, হ্যাঁ, তাকে প্রহিবিট করা হচ্ছে, বারণ করা হচ্ছে, তার কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে। এই কেসগুলো এদের উন্নতির জন্য একটু প্রহিবিশন যে সবসময় চাপানো যাবে না। কিন্তু এরকম যে স্পেসিফিক বলে দিচ্ছে কনস্টিটিউশনের মধ্যে, তোমরা দেখো, এটা তো আমরা কনস্টিটিউশন পড়ছি, আর্টিকেল, কনস্টিটিউশনের আর্টিকেল 15 পড়ছি, তার মধ্যে তো স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে, মানেই এটাকে পরবর্তীকালে ঢোকানো হয়েছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে। ক্লিয়ার হয়েছে? একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছে এত পার্সেন্ট, এত এ করবে, এরা পাবে না। এটা যখন কনস্টিটিউশন লেখা হয় তখন ছিল না, এবিসিডি করে পরবর্তীকালে ঢুকিয়ে দেওয়া হয়। ডব্লিউএস ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। দেখো, দ্য অ্যাবাভ এক্সেপশন ডি ওয়াজ অ্যাডেড বাই 103তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2019। অর্থাৎ 10% অফ ইকোনমিক্যালি উইকার সেকশানের যে রিজার্ভেশন, সেইটা সম্বন্ধে যে আমরা পড়লাম আর্টিকেল 15-এ, সেইটা 2019-এ 103rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ঢোকানো হয়েছে। In order to give effect to this provision, the central government issued an order in 2019 providing 10% reservation to the economically weaker section in admission to the educational institution. যাতে এডুকেশনাল ইনস্টিটিউশনে ইকোনমিক উইকার স্টুডেন্টরা 10% অবধি সুযোগ পায়, রিজার্ভেশন পায়। ওকে, দ্য বেনিফিট of this reservation can be availed by the persons belonging to EWS who are not covered under any of the existing scheme of reservation for SC, ST, OBC. ক্লিয়ার হয়েছে কুণাল বাগানি? SC, ST, OBC তে কেউ যদি অলরেডি উপকার পেয়ে থাকে রিজার্ভেশনে, তাহলে সে আর এই 10%-এর মধ্যে ঢুকবে না। ওকে, দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেড ডাউন ইন দিস রিগার্ড ইজ অ্যাজ ফলোজ। এই 10%-এ ঢোকানোর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আমরা পড়ব। নাম্বার 1, পারসনস হুজ ফ্যামিলি হ্যাজ গ্রস অ্যানুয়াল ইনকাম বিলো 8 লাখ আর টু বি আইডেন্টিফাইড অ্যাজ ইডব্লিউএস ফর দ্য বেনিফিট অফ রিজার্ভেশন। এই রিজার্ভেশন পাওয়ার জন্য বা রিজার্ভেশনের উপকার পাওয়ার জন্য প্রাথমিক ক্রাইটেরিয়া কি, যে বাৎসরিক উপার্জন একটা সংসারের 8 লাখের কম হবে। দ্য ইনকাম উড ইনক্লুড ইনকাম ফ্রম অল সোর্সেস, সব জায়গা থেকে মিলিয়েই তবে ইনকামটাকে ধরা হবে। ঠিক আছে, স্যালারি, এগ্রিকালচার, বিজনেস, প্রফেশন এটসেট্রা। মানে এরকম হচ্ছে, তুমি ধরো একটা চাকরি করছো, তুমি চাকরি করে বলছো যে আমার ইনকাম তো 8 লাখের কম, 6,55,000 টাকা সারা বছরের, কিন্তু দেখা যায় তোমার যা প্রপার্টি রয়েছে, তোমার যা চাষ হয়ে আছে, সেগুলো যোগ করলে অনেক ইনকাম হয়ে যাবে। ক্লিয়ার? তো সমস্ত কিছু তোমার যা যা আছে সেগুলো যাই, হ্যাঁ 2জন চাকরি করছে, সব তোমার ফ্যামিলি আরেকজন চাকরি করছে, তোমার ফ্যামিলির, তোমার স্ত্রী চাকরি করছে, সমস্ত ফ্যামিলির ইনকাম মিলিয়ে, প্রপার্টির ইনকাম মিলিয়ে, বিজনেস থাকলে তার ইনকাম মিলিয়ে যোগ করে যদি 8 লাখের কম হয়, তখনই সে ইকোনমিক্যালি উইকার সেকশনের আন্ডারে আসবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট,
অ্যান্ড ইট উড বি ইনকাম ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার প্রায়র টু দ্য ইয়ার অফ অ্যাপ্লিকেশান। এটা কবে কবে ধরা হবে এই ইনকামটা? তুমি ধরো যাক 2020-তে, আজকে 2022-23 হবে, কালকে 2023-এ তুমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ। কী হিসেবে? তুমি একটা ইকোনমিক উইকার সেকশনের স্টুডেন্ট হিসেবে, যে আমার 10% ছাড়ের সুযোগ দেওয়া হোক। তো তাহলে 2022-এ তোমার ইনকামটা দেখা হবে, অর্থাৎ যে বছর তুমি অ্যাপ্লাই করবে তার আগের বছরের ইনকামটা দেখা হবে, চেক করা হবে। ওকে, নাও second, the persons whose family owns or possesses any one of the following assets are to be excluded from being identified as EWS irrespective of the family income. দেখো, ফ্যামিলি ইনকাম কারোর যাই হোক না কেন, যদি এই নিম্নলিখিত জিনিসগুলো কারোর থাকে তো তাকে বাদ দিতে হবে, সে ইকোনমিক উইকার সেকশন হবে না। 1 নাম্বার, 5 acres of agricultural land and above, 5 একরের বেশি তোমার এগ্রিকালচারের জন্য জমি, চাষ করার জমি আছে, তোমার ইনকাম না থাকলেও শুধু এতটা জমি আছে বলে তুমি আর ঢুকতে পারবে না। ক্লিয়ার? সেকেন্ড, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অফ 1000 স্কোয়ার ফিট অ্যান্ড অ্যাবাভ, কারণ যদি 1000 স্কোয়ার ফুটের বেশি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকে। থার্ড, রেসিডেন্সিয়াল প্লট অফ 100 স্কোয়ার ইয়ার্ডস অ্যান্ড অ্যাবাভ ইন নোটিফাইড মিউনিসিপ্যালিটি, কোনো কোনো মিউনিসিপ্যালিটিকে নোটিফাই করে রাখা হয়েছে, সেইগুলোতে যদি 100 বর্গ গজের বেশি জায়গায় তার বাড়ির জমি হয়, তাহলে সে আর ইডব্লিউএসে উইকার সেকশনে ঢুকতে পারবে না। রেসিডেন্সিয়াল প্লট অফ 200 স্কোয়ার ইয়ার্ডস অ্যান্ড অ্যাবাভ ইন এরিয়াজ আদার দ্যান নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, যে মিউনিসিপ্যালিটিগুলো নোটিফাইড নয় সেগুলোর বাইরে কারোর যদি 200 বর্গ গজের বেশি জায়গায় বাড়ি থাকে বা 200 বর্গ গজের সমান জায়গার উপর বাড়ি থাকে, তাহলে সেই ইডব্লিউএসের মধ্যে ঢুকতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, দ্য প্রপার্টি হেল্ড, 3 নম্বর কি পয়েন্ট পড়ছে আমরা, কারা ইকোনমিক্যালি উইকার সেকশনে ঢুকবে না। 3 নম্বর, দ্য প্রপার্টি held by a family in different location or different places, cities would be clubbed while applying the land or property holding test to determine EWS. অর্থাৎ EWS নির্বাচন করতে বা নির্ধারণ করতে আমরা যে তার টোটাল ইনকাম বা টোটাল প্রপার্টি হিসেব করব, এরকম যেন না হয় যে তার কেবল একটা রাজ্যেরই হিসেব হবে। যদি তার একাধিক রাজ্যে একাধিক শহরে প্রপার্টি থাকে তো সমস্ত কিছু যোগ করেই হিসেব করা হবে তার অ্যানুয়াল ইনকাম। Next, family for this purpose would include the person who seeks benefit of reservation, his or parents and siblings belong to the age of 18 years, as also his her spouse of children below the age of 18 years. এটা এক কথায় 18 বছরের নিচেই এই সুযোগটা দেওয়া হবে, তার উপরে না। চলো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট,